আমরা ফল গণনার পর ছোট ছোট করে যে কেন্দ্রগুলোর ফলাফল আসছে সেগুলো দেখছিলাম, পাশাপাশি আলোচনা করার চেষ্টা করছিলাম এবং নানা বিষয় সেখান থেকে উঠে আসছে এবং এই স্বল্প সময়ে আমাদের অতিথির কাছ থেকে নানান দিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান এবং আছেন সিনিয়র সাংবাদিক মারুফ পল্লিক। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এবং যে আলাপটা করতে চাই আপনিও সেখানে যুক্ত হতে পারেন। দেখুন, মানুষ আসলে চারটা ফ্যাক্টর নিয়ে খুব কথা বলছে। প্রথম কথা হচ্ছে ৩৬.৫% তরুণ ভোটার, প্রতি ৩ জনে একজন। দ্বিতীয় কথা ৪৯% নারী ভোটার। তৃতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবসময় ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, যাদেরকে আমরা সংখ্যালঘু বলে থাকি, তাদের ভোট সবসময় একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এবং এবার চতুর্থ ফ্যাক্টর হিসেবে যুক্ত হলো আওয়ামী লীগের যারা ভোটার ছিল তারা ভোটটা আসলে কোথায় দেবে। আমি যদি চতুর্থ থেকে শুরু করি, কি মনে হয় মানে আওয়ামী লীগের ভোটাররা কাকে বেছে নিল? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এটার উপরে একটা লেখা আমি গতদিন একটা পত্রিকা দিয়েছিলামও, যদিও এটা খুব এত লেট নির্বাচনের আগের দিন, মানে কালকে ৪টা-৫টায়, তো সেটা হয়তো তারা পাবলিশ করার সুযোগ পায়নি, খুব অ্যাপোলজি করেছে। তো বিষয়টা হলো, আমি কিন্তু চারটা ফ্যাক্টর আপনি যেভাবে উল্টা থেকে ধরেছেন আমি সেইভাবে ধরেছিলাম। আমি প্রায়োরিটি দিয়েছিলাম মূলত আমার এই আলোচনা। আমি দেখেছি সংখ্যালঘু ভোটারদের ক্ষেত্রে আলাপ আলোচনা কিন্তু খুব সামান্য ছিল এবং রাজনীতিবিদরা প্রধানত গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগের সমর্থকদের ব্যাপার ক্ষেত্রে আর তরুণদের ভোটের ক্ষেত্রে। আমার কাছে মনে হয়েছে কি, এইবারে নির্বাচনে সংখ্যালঘু ভোটাররা কোথায় ভোট দেবে এটাই ছিল ডিটারমিনার। এবং কারণ এদের তো ব্যাপারে আমরা কিন্তু একটা প্রচলন আছে, একটা আলোচনা আছে সমাজে, যদিও এই আলোচনা বিশ্বাসযোগ্য না যে তারা মানে ভোটের ক্ষেত্রে তারা কোথায় ভোট দেয়, এই আলাপটা এটা কিন্তু বয়ান আছে, সবটা সঠিক না। কিন্তু এইবারে নির্বাচনে তো সেই বয়ানটাকে যদি ধরেও নেয় কেউ, তাহলে তো তাদের কোনো অপরচুনিটি নাই। অনেকের জন্য অপরচুনিটি নেই। সব সংখ্যালঘু এক জায়গায় ভোট দেয় তা আমি মনে করি না কখনো। তো এইবার এরা মানে যারা ভোট অন্য জায়গায় দিত তারা তো সেই সুযোগটাও পাচ্ছে না। সো এই ভোটটা চাওয়ার ক্ষেত্রে আমি ভাবলাম যে সংখ্যালঘু, যেহেতু আমাদের দেশে সংখ্যালঘু ভোটার মানে হলো হিন্দু ভোটার বেশি এবং অন্যরা আছেন, তো হিন্দু ভোটাররা স্বাভাবিকভাবে, তো আপনি যখন মানে রাজনীতিটা করবেন সেকুলার কাছাকাছি, তারা তো মূলত সেকুলারটা হলে তাদের জন্য একটু বেশি মানে তারা মনে করে সেফ, অনেক সময় মনে হয়ে যাচ্ছে তাদের কাছে মানে আলাপ আলোচনায়। তো সেক্ষেত্রে সেকুলার মধ্যপন্থা হিসাবে বিএনপি তাদের বেস্ট চয়েস হওয়ার কথা। আমার আর্গুমেন্ট ছিল এটা যে বিএনপি হলো তাদের জন্য বেস্ট চয়েস। তো সেক্ষেত্রে হয়তো 5জন 6জন 10জন হয়তো ভোট দিবে না, 5% মানে ওদের মধ্যে 5% ভোট দিবে হয়তো ব্যক্তিগত পরিচয়ের কারণে, ব্যক্তিগত যোগাযোগের কারণে অন্যদেরকে, কিন্তু তাদের ম্যাক্সিমামের জন্য একদম নিরপেক্ষ চিন্তা করলে তারা কিন্তু বেস্ট চয়েস মনে করবে বিএনপিকে, এবং সেটাই মনে হয়ে ঘটেছে। তো এটা কিন্তু গত নির্বাচনগুলোতে বিএনপি যখন হারতো বা আওয়ামী লীগ যখন জিততো তখন কিন্তু আমরা এই কথাটা বলতাম যে সংখ্যালঘু ভোটের কারণে। গোপালগঞ্জের ফলাফলটা কি ইঙ্গিত দিচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে যে এখানে আসলেই বিএনপি ভোটার, আরেকটা ভোটার হলো যে ভোটটা আপনি পরে ধরেছেন, এবং কিন্তু রাজনীতিবিদরা ধরেছিল যে আওয়ামী সমর্থকরা। আমি দেখেছি লাস্টে আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হলো এই রয়টারের যে ইন্টারভিউটা, সেই ইন্টারভিউতে তারেক রহমান যখন বললেন আওয়ামী লীগের যদি বা আওয়ামী লীগের যারা মানে অপরাধ করে নাই তাদেরকে যদি জনগণ গ্রহণ করে ওনার কোনো আপত্তি নাই। আমি এই কথাটাকে মনে করি ওনার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় এক, দ্বিতীয়ত হলো একটা মেসেজও। হ্যাঁ, মানে অবশ্যই অপরাধীদের ক্ষমা করা যাবে না, কোনো অপরাধীকেই কোনো ক্রাইটেরিয়াতে কাউকে ক্ষমা করা উচিত হবে না কোনো অপরাধীকে, কিন্তু আপনি একটা অ্যাসিমিলেশন তো লাগবেই, একটা রিকনসিলিয়েশন তো লাগবেই। সেই জায়গা থেকে হতে হয় উনি কথাটা বলেছেন। এবং আমি কিন্তু 2-3 দিন আগেও স্টার নিউজে বলেছি যে এটা দোষের কিছু না। যখন অনেকেই প্রচার করছিল যে উনি আওয়ামী লীগের মানে অ্যাক্সেস দিচ্ছেন, আসলে উনি অ্যাক্সেস দিচ্ছেন না। যে কোনো সমাজে কিন্তু আপনি দেখেন রাষ্ট্র ব্যবস্থার মালিককে আসলে জনগণ। তো জনগণ যদি কাউকে গ্রহণ করে আপনি তাকে রিজেক্ট করবেন কি প্রক্রিয়া? তো পপুলার সাবরেনিটি ধারণা থেকে জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন এটা কোনো অপরাধ করেন নাই, উনি সঠিক কাজে করেছেন এবং সঠিক মেসেজটাও দিয়েছেন যে আমি অ্যাসিমিলেশন চাই, ইন্টিগ্রেশন চাই। এবং আমি এটাও বলছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তারা প্রত্যেকে কিন্তু চেষ্টা করেছেন কত বেশি ইন্টিগ্রেশনকে প্রায়োরিটি দেওয়া যায়। এবং সে কারণে আমি ওই আর্গুমেন্টও এনেছিলাম যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু একদিক দিয়ে 71কে ব্যাপারে যাদের অভিযোগ আছে, আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে অভিযোগ করতো, আমাদের এখানে যে অভিযোগগুলো আছে 71-এর সাথে সংশ্লিষ্ট করে তাদেরকেও যেমন রাজনীতি করতে দিয়েছে, আবার 73 সালে 74 সালে মানে 75-এর 25শে জানুয়ারি যারা নিষিদ্ধ হলো আওয়ামী লীগ, সেই সেলফ আওয়ামী লীগকেও কিন্তু সে রাজনীতি করতে দিলেন। তাহলে জিয়া রহমান কিন্তু একা চললেন না, দুইটা দলেই মানে একে অপরকে নিষিদ্ধ করেছে। সেই দুইটা দলকে কিন্তু উনি, অথবা একটা নিজেকে নিজে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ তো নিজেকে নিজে নিষিদ্ধ করেছে। তো এখন জিয়া রহমান কিন্তু ইচ্ছা করলেই
সারা পৃথিবীতে আমরা দেখি সামরিক শাসক যারা আসেন তারা কিন্তু ইজিলি একটা স্বৈরাচারী শাসন কায়েম করতে পারেন। আর এখানে চতুর্থ সংশোধনের কারণে ওনার জন্য তো একদম কোনো ব্যাপারই ছিল না, খালি থেকে গেলেই হতো। সেই জায়গা থেকে উনি নিজে থেকে একটা ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ নিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি মানে আওয়ামী লীগের রাজনীতি করতে দিলেন, জামাতকে রাজনীতি করতে দিলেন এবং সবাইকে রাজনীতি নিয়ে আসলেন। সেই অ্যাপ্রোচটার ধারাবাহিকতা কিন্তু বেগম খালেদা জিয়া রক্ষা করেছেন এবং আমার কাছে মনে হয়েছে সেইটা থেকেই বহুদলীয় গণতন্ত্রের যে আদর্শ বিএনপি লালন করে, সেখান থেকেই কয়েকদিন আগে যে রয়টার্সের সাক্ষাৎকারে জনাব তারেক রহমান যেটা বললেন যে জনগণ যদি গ্রহণ করে আওয়ামী লীগে, মানে সেই প্রেক্ষাপটটা তুলে আনলেন। একদম পরিষ্কার। এই জায়গা থেকে আমি বলছি কি, আমার মনে হচ্ছে এই জায়গা থেকে প্রথমত আপনি ধরতে হবে যে আওয়ামী সমর্থক ভোটাররা নিরাপদ বোধ করছে কোথায়, সংখ্যালঘুরা নিরাপদ বোধ করেছে কোথায়, নারীরা নিরাপদ বোধ করেছে কোথায়। তৃতীয়ত হলো নারী ভোটারগুলো ছড়িয়ে গেছে আমার কাছে মনে হয়, ইভেন তরুণ ভোটাররা ছড়িয়ে গিয়েছে, কারণ নানাভাবে বিভক্ত হয়েছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় কোনো না কোনোভাবে বাকি ভোটগুলো পেয়েছে, ওই ভোটগুলো বিএনপি পেয়েছে। আমার মানে আস্থার একটা জায়গা তারা হয়তো খুঁজে পেয়েছে, মধ্যপন্থা। হ্যাঁ, মধ্যপন্থা। আমি এখানে যেন মারুফ মল্লিক একটা বিষয় একটু আপনার মতামত জানতে চাই, এবং কাজী মাহবুবুর রহমান আপনি আলাপে আছেন। সেটা হচ্ছে জামাত ইসলাম এবার একটা স্ট্র্যাটেজি নিয়েছিল, ইতিহাসে প্রথমবারের মতন তারা একজন সনাতন প্রার্থীর কথা বলেছিলেন, সেটা নিয়ে ব্যাপক কাভারেজ হয়েছে, অনেকে এটা প্রশংসাও করেছে, সাথে কিছু প্রশ্ন তুলেছেন। একজন সনাতন প্রার্থী যদি আপনারা নির্বাচন করতে পারেন, দাঁড় করতে পারেন, তাহলে নারী কেন পাচ্ছেন না, সেটা নিয়েও কথা হয়েছে, তারাও ব্যাখ্যা দিয়েছে, ভবিষ্যতে তারা এটা করবে বটে। কিন্তু এই যে সিদ্ধান্তটা, সেটা কি আসলে সংখ্যালঘুদের বা ভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে কনভিন্স করতে পারলো না? কি মনে হয় আসলে? আমার তো মনে হয় পারেনি, কারণ জামাতের যে রাজনীতি আপনি দেখবেন এখানে মিথ্যা এবং ছল চাতুরির রাজনীতিতে পরিপূর্ণ। ৭১ নিয়ে তাদের যে ভূমিকা, এটা নিয়ে তারা কখনো পরিষ্কার করে বলে না। ৭১ কি ঘটেছে আমরা সবাই জানি এবং প্রমাণিত, সেটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ নানা ধরনের দেওয়ার চেষ্টা করে, যদি কিন্তু দেখি এরকম ধরনের কথাবার্তা বলে। আর জামাতের রাজনীতির সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, ওরা সবসময় পিছনের দরজা দিয়ে রাজনীতি করতে অভ্যস্ত। আপনি দেখবেন 1986 সালে তারা নির্বাচন করে এরশাদের মিলিটারি শাসনকে লেজিটিমেসি দিয়েছে। 1996-এ তারা, আমি এটা রিপিটেডলি বলি যে আমাদের দেশে যে ফেসিবাদের গোড়াপত্তন হয়েছিল 1996 সালে, সেটা সহযোগী ছিল তারা। এরকম দেখবেন যে সবসময় তারা পিছনের দরজার রাজনীতিতে অভ্যস্ত। তো এইরকম একটা দল যারা নিজেরাই স্বচ্ছ না, এরা বলে যে ইসলামপন্থী রাজনীতি করে, ইসলাম, এদের সবচেয়ে মূল সমস্যাটা হচ্ছে তারা ক্ষমতার লোভে তাদের জায়গাটা ঘন ঘন শিফট করে। এরা বলে বটে যে তারা মুসলিম ব্রাদারহুডের একটা শাখা সংগঠন বাংলাদেশে, কিন্তু মুসলিম ব্রাদারহুড আরবে ছিল জাতীয়তাবাদী সংগঠন। উপনিবেশ বিরোধী আন্দোলন থেকে তাদের কিন্তু মিশরে রাজনীতি শুরু, তারপরে তারা রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করেছে সার্ভাইভালের জন্য। বাংলাদেশে জামাতের রাজনীতি কিন্তু এন্টি পিপল, ঔপনিবেশবাদের পক্ষে রাজনীতি করেছে। প্রায় 47-এ তারা দেশ বিভাগের বিরোধিতা করেছে, ৭১-এ তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। হ্যাঁ, এখন তারা 24-এ এসে জনগণের পক্ষে নেমেছিল, কিন্তু ঐতিহাসিক যে তাদের জনগণ বিরোধী অবস্থান, সব কিছু যদি আপনি বিবেচনা করেন, আপনি যেটা বললেন যে তারা একজন হিন্দু প্রার্থীকে দিয়েছিল, কিন্তু সম্ভবত না, আমি জানি নিশ্চিতভাবে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, শুধু হিন্দু না, অন্যান্য আরো যারা ধর্মাবলম্বী আছেন, ভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ আছেন, তাদেরকে ভোট দেয় নাই। কারণটা কি? আমাদের, আপনারা যেটা বললেন, ওনাকে প্রশ্ন করেছিলেন যে 36% তরুণ, 50% নারী, তারপরে ভিন্ন ধর্মাবলম্বী বা আওয়ামী লীগের ভোট, এরা একটা ফ্যাক্টর ছিল। আমি মনে করি এগুলো আসলে ওইভাবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল না। আমাদের এই নির্বাচনটা আজকে এসে দাঁড়িয়েছিল মবতন্ত্রের বিরুদ্ধে। আপনি কি মবের পক্ষে থাকবেন, সন্ত্রাস নৈরাজ্যের পক্ষে থাকবেন, নাকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, নিরাপত্তার পক্ষে থাকবেন? আমরা এখন পর্যন্ত ভোটের যে ফলাফল পাচ্ছি, দেশের মানুষ পরিষ্কারভাবে আজকের ভোটে 2 ভাগে বিভক্ত ছিল। আমরা কি গণমাধ্যমে হামলা দেখতে পাই? আমরা কি যখন তখন মানুষের মব করে মানুষকে পিটানো শুরু করব? এইটার বিরুদ্ধে আজকে মানুষ রায় দিয়েছে। এবং এই জায়গায় কিন্তু তরুণ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, বাঙালি বলেন, ভিন্ন জাতিগোষ্ঠী বলেন, সর্বধর্মের মানুষ বলেন, এই মততন্ত্র ভার্সেস রেস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস, তারা এক হয়ে গিয়েছিল। সেটার কিন্তু প্রতিফলন আমি আজকে ভোটে দেখতে পেয়েছি। কারণ এই যে আমরা যেটা একদম একটা ধরেন তার সর্বশেষ প্রমাণ কিন্তু আমরা দেখেছি যে মানুষ কিন্তু খুব আগ্রহ নিয়ে ভোটে গিয়েছে। এবং আমার পরিচিত অনেক মানুষজন ভোটে গিয়েছে যারা কিন্তু বিএনপি সমর্থক না, বা বিএনপির যারা এলাই আছে তাদের সমর্থক না, তারা কিন্তু ভোটে গিয়েছে, ভোট দিয়েছে, সেন্টারে গিয়েছে। তাহলে তারা ভোটটা কাকে দিল? অবশ্যই তারা ধানের শীষ বা ধানের শীষ সমর্থিত প্রার্থীকে দিয়েছে। তো এটা আজকের নির্বাচনে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু মানে মূল ভোট নিয়ে আলাপ করছি, সেখানে আসলে কোন প্রার্থী এগিয়ে, কোন প্রার্থী কোন কাঠামোতে এগিয়েছে,
এবং কার উপর আস্থা হচ্ছে সেটা নিয়ে কথা বলছে, কিন্তু গণভোটে আসলে কি হচ্ছে, হ্যাঁ বা না, কোন পাল্লাটা বেশি ভারী হচ্ছে মনে হয়? গণভোটে আমি সারাদিন ঢাকায় প্রায় 5টা-10টা কেন্দ্রে ঘুরেছি, জনগণকে জিজ্ঞাসা করেছি যে আসলে কাকে ভোট দিচ্ছেন। আমার কাছে এই পর্যন্ত মনে হয়েছে না ভোটের পাল্লাটাই বেশি। আমি শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরেও বিভিন্ন জনের সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করছি যে আপনারা কাকে ভোট দিয়েছেন। আমি আজকে সারাদিনে কমপক্ষে 20 জনকে জিজ্ঞাসা করেছি ঢাকাতেই কাকে ভোট দিয়েছেন। একজন পেয়েছি যিনি হা ভোট দিয়েছেন, আর 19 জন পেয়েছি না ভোট দিয়েছে।